একজন, দুজন কিংবা তিনজন নয়, ৫ শতাধিক শিশু মারা গেছে। ৫ শতাধিক। এই বিপুল সংখ্যক শিশু মারা যাবার পরেও আমরা বলতে পারবো না যে অন্তর্বর্তীকালীন সরকার একটা নিকৃষ্ট কাজ করেছে? কত শিশু মারা গেলে বলতে পারবো? কেউ কি একটু বলবেন? আ আজকের এই ভিডিওটি আমি খুব সংক্ষুব্ধ হয়ে তৈরি করছি। সাধারণত আমি সাংবাদিকতা এবং আমার লেখার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। কিন্তু আজকের এই ভিডিওটি আমি তৈরি করছি হাম নিয়ে। হামের এই পরিপ্রেক্ষিতটি আমরা ইতিমধ্যে জানি। টিকা কেনা নিয়ে বিলম্ব এবং পদ্ধতিগত চেঞ্জের চেষ্টা করা, ব্যর্থ হওয়া, এরপরে সেই টিকা না দেওয়া, এই নিয়ে অন্তর্বর্তী সরকার একটা ভয়ানক ভজকট পাকিয়েছে, যেটি নিয়ে সারা বাংলাদেশে এখন তোলপাড়। সবাই জানেন কি ঘটেছে। এবং বারবার বলার পরেও ইউনিসেফ যখন তাদেরকে বারবার অনুরোধ করছিল, তারপরেও কিন্তু তারা আসলে এই টিকার কার্যক্রমটি শুরু করেনি কিংবা সিরিয়াসলি নেয়নি। আর সবকিছু কিন্তু তখন চলেছে। শুধু এই হামের টিকা দেওয়া যায়নি। তখন দেশের ১২টা বাজানো চলছে, বিদেশ যাওয়া চলছে, মাজার ভাঙা চলছে, মবকে প্রেশার গ্রুপ বলে উস্কে দেয়া চলছে, সমাজে বিভাজন তৈরি করা চলছে, উম দোসর আখ্যা দিয়ে মানুষকে হয়রানি, নির্যাতন, জেল-জুলুম চলছে। আ সবকিছু চলছে। শুধু হামের টিকাটি তখন দেওয়া যায়নি। আমরা এত সংকটে ছিলাম। তো এই বিষয়টি এখন আমাদের এমন একটা সময়ে আ বলতে হচ্ছে যখন আমরা আমাদের ৫ শতাধিক সন্তানকে হারিয়ে ফেলেছি। এবং এরা সবাই আমাদের সন্তান, এই যারা মারা গেছে। এমনকি আমার যে সকল বন্ধুরা এ নিয়ে বিনিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের সহমর্মী হয়ে তাদের পক্ষে দাঁড়াবার চেষ্টা করছেন, তাদেরও সন্তান। এবং তারা সেটা ভুলে যাচ্ছেন যে আমরা এই সন্তানদেরকে হারিয়েছি। এখন দেখেন, ইউনূসগঞ্জের এই নিকৃষ্ট কাজের দায় এসে পড়েছে একটা রাজনৈতিক সরকারের উপরে। এই রাজনৈতিক সরকারের একটা জবাবদিহি আছে। ইউনূস সরকারের সেটা ছিল না। এবং তাদেরকে এখন সামলাতে হচ্ছে। এ নিয়ে প্রশ্নের জবাব দিতে হচ্ছে, বিব্রত হতে হচ্ছে। এবং একদিকে বাংলাদেশে অজস্র সংকট, তার মধ্যে নতুন সংকট হচ্ছে এই প্রতিরোধযোগ্য হাম এর মৃত্যু। এবং আমরা এখন সুদানকেও ছাড়িয়ে গেছি। বিশ্বের সবচাইতে দরিদ্র দেশ সুদানের চাইতেও আমাদের এখন শিশু মৃত্যুর হার বেড়ে গেছে হামে। অথচ আমরা ছিলাম হাম প্রতিরোধে বিশ্বের আইকন। এবং আমাদেরকে কিন্তু হামমুক্ত দেশ ঘোষণার দ্বারপ্রান্তে আমরা ছিলাম। যেকোনো সময় এটি ঘোষণা হতো। সেই জায়গা থেকে আমরা এখন এমনই পিছনে ফিরে গেছি যে আমাদের প্রতিদিন সকাল শুরু হচ্ছে সংখ্যায় কাউন্ট করার মধ্য দিয়ে যে কতজন শিশু মারা গেল, কতটি শিশু মৃত্যু হলো। কি ভয়াবহ, কি বীভৎস ব্যাপার! আ একটা শিশুর যে মৃত্যু যে কি শূন্যতা তৈরি করে একটা পরিবারে। ১১ বছর ধরে কারো সন্তান হয়নি। সেই সন্তান মারা গেছে। কারো যমজ সন্তান, একজন মারা গেছে আরেকজন এখনো ধুকে, ধুকে কোলে। এরকম দৃশ্য, এরকম ছবি আমরা মিডিয়াতে দেখেছি। এখন এই সকল বাবা-মায়েরা প্রতিবাদের সুযোগ পাচ্ছে না। কারণ শূন্যতার আসলে কি প্রতিবাদ হয়? তারা এখন কবরে শুয়ে থাকা তাদের সন্তানের জন্যে অশ্রুপাত করছেন। তারা কষ্ট পাচ্ছেন, তারা বিমর্ষ হয়ে আছেন। আম আমি তখন ভাবছিলাম যে এই অন্তর্বর্তী সরকার যারা এই নিকৃষ্ট কাজটি করেছে, এই বিষয়গুলো নিয়ে ডক্টর ইউনূস কিংবা তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা, অথর্ব স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের মুখোমুখি কেউ হচ্ছে না কেন? ঠিক এই প্রশ্ন যখন আমি করছি বা নিজেকে নিজে, তখন আমি দেখলাম আমার একজন সাবেক সহকর্মী, যিনি এখন আরেকটি টেলিভিশন চ্যানেলে কাজ করেন, তিনি নূরজাহান বেগমকে খুঁজে বের করেছেন এবং তাকে প্রশ্ন করতে পেরেছেন যে, "ম্যাডাম, ৪০০ শিশু মারা গেছে, যদি কিছু বলতেন।" দরজা খুলে নূরজাহান বেগম দরজাটি ঠাস করে বন্ধ করে দিয়ে তার মুখের উপরে এবং তাকে দূর, দূর করে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এই যে সাংবাদিক দেখলে যে পালানো, এই যে প্রশ্নের মুখোমুখি হবার যে ভয়, এই যে আতঙ্ক, এই যে আ একটা অস্বীকার করার যে একটা প্রবণতা যে সাংবাদিকের মুখোমুখি আমি হব না, পালিয়ে বেড়াবো। এটি হয়তো তিনি পেরেছেন। কিন্তু এই যে বাবা-মায়েরা যারা এখন কাঁদছেন, অশ্রুপাত করছেন, তারা কি সারা জীবন অশ্রুপাত করবেন? তারা কি সারা জীবন তার সন্তানের কবরের পাশে থাকবেন? একসময় তারা চোখ মুছবেন, কবরের পাশ থেকে উঠে দাঁড়াবেন এবং এই নূরজাহান বেগমদেরকে খুঁজে বের করবেন। এই ইউনূসদেরকে খুঁজে বের করবেন। তাদেরকে প্রশ্ন করবেন, "আমার সন্তান মারা গেল কেন? জবাব চাই।" তখন তারা কিভাবে পালাবেন? কিভাবে পালাবেন?